প্রতিমন্ত্রী দিবস উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রেজভী ভাই, উপস্থিত আছেন মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক পাবিল ভাই এবং আমরা বিপি পরিবারের আহ্বায়ক রোমন ভাই এবং আরো যে নেতৃবৃন্দ আছেন। আপনারা সবাই প্রকৌশলী নেতৃবৃন্দ, মিডিয়া ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমার কাছে খুব ভালো লাগছে একটা জিনিস, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আবার ৭ই বিপ্লবের যে চেতনা ছিল, যে জিয়াউর রহমানের যে প্রয়োজনীয়তা ছিল, জিয়াউর রহমান যেভাবে সেখান থেকে বের হয়ে এসে বাংলাদেশের একটা নতুন রাজনৈতিক একটা পরিবেশ দিয়েছিলেন, যে উন্নয়নের রাজনীতি, শিক্ষার রাজনীতি। আমার মনে হয় যে আজকে আমরা গর্ব করে বলতে পারি যে জিয়াউর রহমানের রাজনীতির ফাউন্ডেশনটা শক্ত ছিল বলেই দেশটিতে বেগম খালেদা জিয়া সেই ফাউন্ডেশনে দাঁড়িয়ে যে রাজনীতি করেছিলেন, সেই রাজনীতির ফসল কিন্তু আমরা প্রকৌশলী ভাইয়েরা আজকে এখানে এসেছি। আমাদের এই প্রকৌশলী ভাইয়েরা সবাই এখানে ম্যাক্সিমাম এখানে নেতা, আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে নেতা হিসেবে কাজ করেছেন। তো আমি মনে করি যে আমাদের এই রাজনীতির যে পথ পরিক্রমায় আমরা আজকে যে অবস্থানে দাঁড়িয়েছি, সেখানে থেকে আমরা আমাদের প্রত্যেক অবস্থান থেকে যদি আমরা কাজ করি, দলের জন্য কাজ করি এবং আমাদের ভবিষ্যতের জন্য কাজ করি, তাহলে আমার মনে হয় বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, যে স্বপ্ন নিয়ে উনি বাংলাদেশের জন্য কাজ করে গেছেন এবং অল্প সময়ে উনি বাংলাদেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছিলেন, সেটা স্বপ্ন বাস্তবায়ন হবে এবং আমাদের সবারই ভবিষ্যৎ ভালো হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে। আর আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া যেভাবে দেশ শাসন করেছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি সুদূর সেই লন্ডনে থেকে দিন রাত পরিশ্রম করে দলকে এক রেখে ইউনাইটেডলি আমাদের যেভাবে ঐক্যবদ্ধ রেখে উনি পরিচালনা করেছেন এবং যেভাবে আজকে দেখছি সারা বাংলাদেশে সবাইকে নিয়ে বিএনপি ক্ষমতা নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছেন, আমি মনে করি যে আমাদের ওই স্বাধীন নভেম্বরের যে চেতনা, যেই চেতনার প্রয়োজন ছিল, আজও মনে হয় যে আজকের দিনে বাংলাদেশ যে একটা গর্তে পড়ে আছে, সেই গর্ত থেকে তুলে নিয়ে আসার জন্য আমার মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার প্রয়োজন ছিল স্বাধীন নভেম্বরে, আজকেই প্রয়োজন পড়েছে দেশনেত্রী বেগম খালেদার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। কারণ ওনার দ্বারাই সম্ভব হবে বাংলাদেশকে আবার এই নর্দমা, এই গর্ত থেকে তুলে নিয়ে এসে বাংলাদেশে সেই অর্থনীতিকে মজবুত করা, ব্যয় মোচন করা, কৃষকের জন্য কথা বলা এবং বাংলাদেশকে সমৃদ্ধ করা। কাজে আজকের এই দুর্দিনে আমি কয়েকটা পয়েন্টের কথা বলবো, যে আমি স্পিনিং ইন্ডাস্ট্রির জন্য আমি সেলিম ভাইকে বলছিলাম কথা বলার জন্য। স্পিনিং ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেভাবে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, যেটা কিনা বিএনপির অবদান ছিল, বিএনপি গার্মেন্টস সেক্টরে যেভাবে ইপিজেড করে সারা বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করেছিল, আজকে সেগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ শুধুমাত্র পলিসিগত কারণে। কাজে দেশে যদি আপনার গভর্নমেন্ট যদি রাজনৈতিক গভর্নমেন্ট না আসে, তাহলে সেই সব সিদ্ধান্ত কখনো নিতে পারে না। কাজে আমি মনে করি বিদেশি সুতা এসে বাংলাদেশের স্পিনিং ইন্ডাস্ট্রি ধ্বংস করছে, গার্মেন্টস বেকারত্ব বাড়ছে, সকল ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে। আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে বলবো, এই সরকার যদি এই সুতা আমদানির উপর কর না বসায়, আর যদি ভারতীয় সুতা এসে বাংলাদেশের মার্কেট ধ্বংস করে, তাহলে যেভাবে বেকার বাড়তে এমন একটা অবস্থা যাবে, আমি ধরে নিতে পারি যে আগামী জুন মাসের পরে সরকারি কর্মকর্তারা বেতন পায় না ঠিক মতো। কারণ ট্যাক্স ব্যাট দেবে কারা? এই ব্যবসায়ীরা দেবে। তারা ব্যবসা না করতে হলে ট্যাক্স ব্যাট দিবে কোথা থেকে? কাজী এখন চিন্তা করার সময় এসেছে যে দেশের অর্থনৈতিক অবস্থাকে ঠিক রাখার জন্য, শিল্প ঠিক রাখার জন্য সরকারকে একটা সুন্দর একটা প্ল্যানিং এ যেতে হবে। কাজে সবাইকে আমি অনুরোধ রাখবো, আপনারা প্রত্যেক অবস্থান থেকে সেই আপনাদের প্রতিবাদ প্রস্থাপন করেন। পাশাপাশি প্রকৌশলীদের অধিকারের জন্য আমরা আজকে দেখতে পাচ্ছি শেখ হাসিনা প্রকৌশলীদের অধিকারকে যেভাবে নষ্ট করেছে, আমাদের গ্রাজুয়েট প্রকৌশলীদেরকে যেভাবে নষ্ট করেছে এবং ডিপ্লোমাদেরকে যেভাবে তারা স্থান দিয়েছে। ডিপ্লোমার সংখ্যা বেশি হলে কি কয়েক বছর চাকরি করলে যদি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারের মর্যাদা পায়, তাহলে তো আমাদের ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই। মেধা বিকাশ হবে না, শিক্ষা বিকাশ হবে না, মেধা সম্পন্ন ছাত্রদের কখনো ভালোভাবে কাজ করবে না। কাজে সে ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তারা যদি নাকি কয়েকদিন পর তার অবমূল্যায়ন হয়, তার দেখা যাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকে তাকে চাকরি করতে হয়, তাহলে তো তার দরকার নাই লেখাপড়া করা। এটা আমি বলবো প্রকৌশলীদের অধিকার আদায়ের জন্য আমার মনে হয় এই এখনই আমাদের সময় এসেছে, আমাদের প্রত্যেককে আমাদেরকে প্রতিবাদ করে রাস্তায় নামতে হবে, আমাদের অধিকার আদায় করতে হবে। আমি আর বক্তব্য দিতে করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।
ধন্যবাদ প্রকৌশলী আশরাফুদ্দিন বকুল ভাই। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি দুঃসময়ে পথের লড়াকু সৈনিক এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যিনি বাংলাদেশের আনাচে কানাচে নির্যাতিত পরিবারদের কাছে উপহার পৌঁছে দেন, সেই দুঃসময়ের কান্ডারি আতিকুর রহমান রুমন, আহ্বায়ক আমরা বিএনপি পরিবার। আসসালামু আলাইকুম। আজকে সভা সভাপতি আমার বড় ভাই ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন ভাই, আরো উপস্থিত আজকে সভার প্রধান অতিথি আমাদের প্রিয় বড় ভাই বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব রুহুল কবির রুজি ভাই, উপস্থিত মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক বগুড়ার কৃতি সন্তান মওদুদ আলমগীর পাগল ভাই, আরো উপস্থিত বয়োজ্যেষ্ঠ এবং আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। 52 দেখিনি, 71-এও দেখিনি, 74-এ শৈশব ছিলাম, 7 নভেম্বরেও শৈশবে ছিলাম, দেখেছি কিন্তু মনে নেই। তবে পাঠ্যপুস্তকে পড়েছি, বাবা মায়ের কাছে গল্প শুনেছি, শুনে যেটুকু জেনেছি আমি সেটুকুই বলতে পারবো। কারণ এখানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে সবচেয়ে সর্বকনিষ্ঠ আমি প্রজন্মে। আমি যতটুকু জেনেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের মহান নায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু স্বাধীনতা ঘোষণা করেই ক্ষান্ত হননি, যিনি একই সঙ্গে সম্মুখীন যুদ্ধে অংশ নিয়েছিলেন। ইতিহাসের উল্টা দিকে যদি আমরা তাকাই, যখন এই দেশে মুক্তিযুদ্ধ চলছিল, যখন নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বীর শিবসালা, ঠিক তখন আমরা কি দেখতে পেয়েছিলাম? এদেশে একজন খলনায়ক ছিল, আপনারা জানেন, আমি বিস্তারিত বলবো না। তারা আমাদের পার্শ্ববর্তী দেশে বসে আমোদ প্রমোদে ব্যস্ত ছিলেন। প্রকৃত যুদ্ধ যদি করে থাকে তবে শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের সম্মুখীন যুদ্ধ হয়েছিল পাকিস্তান হানাদার বাহিনীদের সাথে। আমি বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না। আমি শুধু আর 2-1টি কথা বলবো, যার মধ্যে বর্তমান সময় আছে। সে সময়টি এমন সময় চলছে, আপনার 7 নভেম্বরের যে সময়টি দুর্যোগের ঘনঘটা অনিয়ন্ত্রিত একটি দেশে রূপান্তরিত হয়েছিল বিশৃঙ্খলিত দেশে, সিপাহী জনতা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে মুক্তি করেই এই দেশের জাতিকে মুক্তি দিয়েছিলেন। আজও কিন্তু আমি বাংলাদেশের আকাশে সেই দুর্যোগের ঘনঘটা আশঙ্কা করছি। আপনারা সবাই সজাগ থাকুন। ইনশাআল্লাহ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারও একটি বিপ্লব ঘটাবো, যে বিপ্লবে বাংলাদেশ মুক্তি পাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অত্যন্ত ধন্যবাদ জনাব আতিকুর রহমান রোমন ভাইকে তার বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য দিতে আসছেন অধ্যাপক ডাক্তার ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল ভাই, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল।
বিএনপি মিডিয়া সেল যারা পুরো বাংলাদেশে বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন সমূহের খবর তার সাংগঠনিক নেতৃত্বের কারণে এবং নির্দেশনায় প্রচারিত হয় পুরো দেশের মানুষের মাঝখানে। ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সভাপতি প্রকৌশলী শাহরুল ইসলাম তুহিন এবং বিশেষ অতিথি অন্যান্য যারা রয়েছেন এবং আমাদের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং আমার সামনে প্রকৌশলী বৃন্দ, আসসালামু আলাইকুম। বিধায়কদের সামনে কথা বলার বিড়ম্বনা আছে, ঝুঁকিও আছে এবং এতক্ষণে কথা বলার আকর্ষণে আপনারা এত বেশি বিমোহিত হয়েছিলেন, এর মধ্যে আমার বিভ্রান্তিকর বক্তব্য আপনার হয়তো ততটা বেশি ভালো লাগবে না। আমরা বিএনপিকে কতটুকু চিনি এই কথা দিয়ে শুরু করি। বিএনপি কি নিছক একটি রাজনৈতিক দল? যদি তাই হতো তাহলে আমরা বিএনপি পরিবার নামে একটা সংগঠন জনাব তারেক রহমান কানেক্টর করবেন, আর কানেক্টর তার আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে আপনি কখনো দেখবেন যে মিরপুরে রাস্তার যে বলতে গেলে পরিচয়হীন কুকুরদেরকে উনি জলাতঙ্কের প্রতিশোধক ইনজেকশন দিচ্ছেন। কখনো আমাদের দেখবেন সেন্ট মার্টিনসে অভুক্ত কুকুরদের জন্য রান্না করা খাবার দিচ্ছেন। কখনো দেখবেন যে ক্রিসেন্ট লেকে মাছের কোনো অবমুক্ত করছেন, অথবা মানিকগঞ্জের কোনো একটা তরুণ যিনি উদ্ভাবনী শক্তিতে একটা অসাধারণতা অর্জন করেছেন তার সাথে জনাব তারেক রহমানের একাত্মতা পৌঁছে দিচ্ছেন। এই পুরো বাংলাদেশে তার সাথে আর একটা মানুষকে আপনারা দেখবেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বাংলাদেশের রাজনীতিতে যে কটি মানুষকে সত্যিকার অর্থে রাজনীতিবিদ বলা যায়, তাদের মধ্যে কেন তিনি অনন্য তার একটি উদাহরণের মধ্যে যথেষ্ট। সেই ৮০ দশকের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সামনে থেকে গুলি, তিনি কিন্তু পেছন থেকে গুলি বিদ্ধ হন, অর্থাৎ নেতৃত্বে যখন বুকটি দিয়ে সামনে দিকে এগোচ্ছিলেন সেই গুলিকে তিনি তার নিজের শরীরে বহন করেছেন। তার যন্ত্রণা এখনো তাকে মাঝে মাঝে যন্ত্রণাকাতর করে এবং কখনো কখনো তার কাজকে সীমিত করে দেয়, কিন্তু উদ্যমকে কমাতে পারে না। আর পারে না বলেই বাংলাদেশের প্রত্যন্ত মেঠো পথে যখন তাকে আপনারা এই অপরিণত বয়সে তার লাঠি হাতে যখন তাকে বুক করতে দেখেন, চলাফেরা করতে দেখেন, তখন বুঝবেন এই প্রাণ শক্তির নামই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং আপনারা সবাই সেই আদর্শকে ধারণ করেন বলেই আজকে এখানে আছেন। আমরা এমন একটা গর্বিত রাজনৈতিক দলের অনুসারী, যে রাজনৈতিক দলের পিছনে ফিরে তাকাবার কিছু নেই, যে রাজনৈতিক দলের নেতৃত্বে যে পুরোভাগে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পৃথিবীর যত নিন্দুকেরা তাদের সকল শক্তি ব্যয় করেও এই ভদ্রলোক সম্পর্কে দুটো বাজে কথা কখনো আবিষ্কার করতে পারে। আর এই কষ্ট এবং যন্ত্রণার ফলে কি হয়, যখন মানুষ কথাই পারে না তখন কি করে, গায়ের শক্তি প্রয়োগ করে। সেই গায়ের শক্তি প্রয়োগ করে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করে এবং জনাব তারেক রহমানের শরীরে আঘাতের চিহ্নে তাকে বন্ধুত্বের কাছাকাছি পৌঁছে দেওয়ার অপচেষ্টা করে। বাংলাদেশের রাজনীতিতে এই পরিবারের কিন্তু সেরকম কোনো উত্তরাধিকার নেই। তারা কিন্তু সোনার চামচ মুখে দিয়ে কিন্তু কেউ জন্মায়। তাদের ভাষায় অখ্যাত একজন মেয়েদের দেশের সবচেয়ে গৌরবদীপ্ত এবং সবচেয়ে প্রয়োজনীয় একটা কাজটি করেছেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন খুব সাহসী একটা অবস্থান থেকে। আজকের এই পরিসরে হয়তো সে কথাগুলো আমি খুব বড় করে বলতে পারবো না, কিন্তু একটি কথা বলি, বাংলাদেশ যতবার তার ক্রান্তিকাল দেখেছে তখন তার সাথে কেন জানি সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা এই জিয়া পরিবারকে অবলীলাক্রমে সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। 1975 সালের অগস্ট পরবর্তী একটা অস্থিতিশীল বাংলাদেশ যখন দিশেহারা একটি নৌযানের মতন করে সমুদ্রে একটা গতিহীনভাবে ভেসে বেড়াচ্ছিল, তখন তার জন্য একজন সত্যিকার অর্থে পথ প্রদর্শকের প্রয়োজন ছিল। তিনি আর কেউ না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি কিন্তু 7ই নভেম্বরকে একটু অন্যভাবে দেখি। 7ই নভেম্বরকে যদি আপনি একটু শুধুমাত্র নিছক বিপ্লব আর সংহতির জায়গায় দেখেন, তার মধ্যে এর পরিপূর্ণ মূল্যায়ন হয়তো আমরা করতে পারবো না। 7ই নভেম্বরের সবচেয়ে বড় সৌন্দর্য কোথায়? 7ই নভেম্বর প্রথমবারের মতন আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল এই বাংলাদেশের জনগণ নিজেরাই তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়। আমরা অনেকগুলো ভয় পেতাম। আমরা শুনেছিলাম যে 25 বছরের দাসত্বের
চুক্তি রয়েছে পাশের দেশের সঙ্গে, তারা হয়তো যে কোনো সময় আমাদের দেশটাকে দখল করে ফেলতে পারে, এরকম একটা আশঙ্কার মধ্যে আমরা যখন ছিলাম এই দোলাচলে, ঠিক তখন সিপাহী জনতা জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে এমন একটা অসীম সাহসিকতার কাজ করেছিল, যাতে পুরো পৃথিবী বিস্ময়ের সাথে দেখেছে যে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশ, যে দেশের বাক স্বাধীনতা নেই, যে দেশের খাদ্যের কোনো স্বয়ংসম্পূর্ণতা নেই, কিসিঞ্জারের সেই বাস্কেট কেসের বাংলাদেশ, যে বাংলাদেশ প্রতি মুহূর্তে রিলিফের দিকে তাকিয়ে থাকে, এক কোটা দুধের জন্য বাবাকে সারা রাত ন্যায্য মূল্যের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে হয়, সেই বাংলাদেশ হঠাৎ করে কি রকম ভাবে যেন বদলে গেল এবং আবিষ্কার করলো তাদের ভিতর সেই অমিত তেজ। আর সেই তেজের মধ্যে থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অসাধারণ কয়েকটি কাজ করে ফেললেন। তিনি আমাদের একটা চমৎকার একটা আত্মপরিচয় দিলেন। সেই আত্মপরিচয়ের নাম আমরা বাংলাদেশি। এমন একটা শব্দ, যেটা আমি পাহাড়ে থাকি কিংবা আমি সমতলে থাকি, আমি দ্বীপাঞ্চলে থাকি কিংবা আমি প্লাবন ভূমিতে থাকি, আমি হিন্দু হই, আমি মুসলিম হই, আমি বৌদ্ধ হই, খ্রিস্টান হই, নারী বা পুরুষ নির্বিশেষে সবাই খুব জোরালো কণ্ঠে এক বাক্যে বলতে পারে আমাদের পরিচয় একটি আমরা বাংলাদেশ। এত অসাধারণ ঐক্য, এত অসাধারণ এক সূত্রে গাঁথবার চেষ্টা অন্য কোনো অনুপম নিদর্শন বোধহয় পৃথিবীতে আর কোথাও থেকে পাওয়া যাবে না। তিনি আবার একটি জিনিস আমাদেরকে বুঝিয়ে দিলেন যে সংখ্যা গরিষ্ঠের মতামতকে কেমন করে আমাদের রাষ্ট্রের সর্বত্র দলিলে খুব চমৎকারভাবে সন্নিবেশিত করা যায়। তিনি সেই সময়কার প্রথাগত সেই সেকুলার বাংলাদেশে সকলের ধ্রুপটিকে উপেক্ষা করে সংবিধানের শীর্ষে লিখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এর সাথে সাথে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান আবিষ্কার করলো যে তাদের প্রত্যয়ের সবচেয়ে বড় প্রতিদান তারা পেয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে। মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, এটি সংবিধানে স্থাপিত হলো। আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে চিনলাম, যে বাংলাদেশ পৃথিবীতে ছিল একটি শুধুমাত্র রিলিফের অপেক্ষায় তাকিয়ে থাকা একটা দেশ। সেই বাংলাদেশ হঠাৎ করে যেন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়ে গেল জাপানকে পরাজিত করে। যে বাংলাদেশকে আমরা দুর্ভিক্ষের একটা দেশ বলে জানতাম, সেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়ে গেল। যে বাংলাদেশের মানুষকে আমরা অলস মানুষ বলে জানতাম, সেই মানুষ, সেই বেকার ছেলেরা মধ্যপ্রাচ্যের রোগকে উপেক্ষা করে ঘামে নিজের শরীরকে তপ্ত করে একটা সম্মানজনক জীবিকার পথ পেতে পেত। যে মহিলাদেরকে আমরা ঘরের ভেতরে অবরোধবাসিনী হিসেবে যাদেরকে আটকে রেখেছিলাম, তারা হঠাৎ করে স্বাবলম্বী হলেন, তারা স্কুলে যাওয়া শুরু করলেন, তারা বুঝতে পারলেন যে সমাজে তাদের অধিকার সমান রয়েছে। আমরা বারবার সেই জায়গাগুলোতে ফেরত যেতে চাই, যে জায়গা আমাদেরকে গৌরবোজ্জ্বল করে। আমরা স্বাধীনতার পর কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার অনেকগুলো সুযোগ পেয়েছিলাম, কিন্তু কোনো সুযোগই কাজে লাগেনি। আমরা স্বাধীনতার পর দেখেছি যে ঐক্যবদ্ধ বাংলাদেশের পরিবর্তে যে বৈষম্যের কথা বলে বাংলাদেশকে পাকিস্তান থেকে বিভক্ত করা হয়েছিল, সেই বৈষম্যের পুনরূপ আবির্ভাব হয়েছিল আওয়ামী লীগের হাত ধরে। সেই দিন আমাদের জাতীয় ঐক্যের সম্ভাবনাকে হারিয়ে গেছে। আমরা এরকম ঐক্যের সুযোগ আরো পেয়েছি। 2024 সালে আরেকবার সেই ঐক্যের সুযোগ এসেছিল এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে সেই 1975 সালে 7ই নভেম্বরের বিপ্লবের সাথে 2024 সালের অগাস্ট অভ্যুত্থানের রয়েছে একটা অপূর্ব মিল। যে 1975 7ই নভেম্বর এক বিপ্লবী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম দিয়েছিলেন, যিনি বাংলাদেশকে পাল্টে দিয়েছেন, পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত করেছেন। ঠিক তেমনি 24-এর গণ অভ্যুত্থান আর এক নেতার আবির্ভাবকে নিশ্চিত করেছেন জনাব তারেক রহমান। আমরা আগামী বাংলাদেশে তার হাত ধরে, আপনারা যারা প্রকৌশলী আছেন, আপনারা জানেন যে 31 দফার ভেতরে সেই নতুন বাংলাদেশ করার সকল স্বপ্নের কথা, সকল পরিকল্পনার কথা আছে। আপনাদের দিকে উনি তাকিয়ে আছেন। যদি ফিরলে আপনারা আপনাদের সমন্বিত চেষ্টার ভেতর দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সেই প্রত্যয়কে সত্যিকার অর্থে বাস্তবে রূপ দেবেন। আসুন আমরা সবাই মিলে আগামী বছর 2026 সালকে একটা নতুন বাংলাদেশ হিসেবে আবিষ্কার করি। আর সেটা যদি করতে পারি আমরা, তাহলে সত্যিকার অর্থে বিপ্লব আর সংহতি সত্যিকার রূপকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবো। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাবেন ভাইকে তার অনুপ্রেরণাদায়ক এবং দূরদৃষ্টিমূলক বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য ও অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা সিনিয়র প্রকৌশলী আনহ আক্তার হোসেন পিএইচ। প্রকৌশলী আনহ আক্তার হোসেন পিএইচ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মঞ্চ বিশিষ্ট বিশেষ অতিথিবৃন্দ ও
নেতৃবৃন্দ, উপস্থিত প্রকৌশলীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমার সৌভাগ্যবান আমি যে আমি 1971 সালে 16ই ডিসেম্বর 26শে মার্চ দেখেছি, 16ই ডিসেম্বর দেখেছি, পরে 1975 সালে 15ই আগস্ট দেখেছি, এবং আজকে যেটা আমরা পালন করছি বিপ্লব সংহতি দিবস 7ই নভেম্বর দেখেছি। এবং সর্বশেষ যেটা সুযোগ হয়েছে সেটা হলো 2024 সালে 5ই আগস্ট দেখা। আমরা অ্যাকচুয়ালি যদিও 71 সালে বলা হয় যে আমরা স্বাধীন হয়েছি, আমরা স্বাধীন হতে পারিনি। প্রকৃত অর্থে আমরা স্বাধীন হয়েছি 1975 সালের 7ই নভেম্বর। যে দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে, আপনারা বিশ্বাস করবেন না যে সে কি দৃশ্য। ঢাকার রাজপথে আপনার পুরো মিষ্টি দোকানে কোনো মিষ্টি ছিল না। তারপরে হলো যে সৈনিকরা তারা ট্যাঙ্ক দিয়ে, তখন তো ট্যাঙ্ক বেশি ছিল না, কয়েকটা ট্যাঙ্ক ছিল, আর্টিলারি নিয়ে তারা ঢাকার রাজপথে নামছে এবং মানুষ ওই ট্যাঙ্কের উপর উঠে নাচতেছে। এই যে দৃশ্য, যে মানুষ এবং জনতা ও সৈনিকদের যে একাত্ম বন্ধন, এটা অবিশ্বাস্য। এবং ওই দিন আনুষ্ঠানিকভাবে বলতে গেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় তাকে অধিষ্ঠিত করা হয়, যদিও অনেক পরে তাকে প্রধান সামরিক শাসক এবং পরবর্তীতে প্রেসিডেন্ট হিসাবে অধিষ্ঠিত করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি করেছেন সেটা অনেকে বলে গেলেন। একটা হলো তিনি একটা স্বনির্ভর অর্থনীতি, একটা সমৃদ্ধশালী দেশ এবং আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশকে গড়তে চেয়েছিলেন। উনি কখনো বিদেশি চাপ, ইভেন ভারতীয় চাপের দিকে স্বীকার করেন নাই। উনি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে করতে চেয়েছেন। আমি তার একটা উদাহরণ দিয়েছি, বিশেষ করে প্রকৌশলীদের প্রতি ওনার যে মমত্ববোধ, ওনার যে সমর্থন ছিল সেটা অবিশ্বাস্য। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিস্তা ব্যারেজ উনি উদ্বোধন করলেন। এখন প্রশ্ন আসলো যে তিস্তা ব্যারেজের ডিজাইন কারা করবে, প্ল্যান কারা করবে। তখন অ্যাডভাইজার ছিল কাজী আনারুল হক, উনি পুলিশ সার্ভিসের আইজি ছিলেন এক সময়। আর উনি প্রস্তাব পাঠালেন যে বিদেশি পরামর্শক নিয়োগের। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বললেন কি বাংলাদেশে কি কোনো ইঞ্জিনিয়ার নেই? এই তিস্তা ব্যারেজের প্ল্যানিং, ডিজাইন, নির্মাণ সবই বাংলাদেশিরা করবে। আপনি চিন্তা করেন যে 1978-79 সালে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে উনি বললেন যে না, আমার দেশে ইঞ্জিনিয়ারিং করবে। আমার সুযোগ হয়েছিল তিস্তা প্রকল্পে কাজ করার, এবং আমরা আমাদের যে প্রকৌশলীরা যে উজ্জীবিত হয়েছিল এবং যেভাবে তারা কাজ করেছিল, এবং ভারতীয় ইঞ্জিনিয়াররা যখন তিস্তা ব্যারেজ পরিদর্শনে আসে তারা স্বীকার করছে তোমাদের নির্মাণের গুণ যেটা কোনো কোয়ালিটি আমাদের চাইতে অনেক ভালো, তারা স্বীকার করে নিয়েছে। জিয়াউর রহমান সাহেব এই যে আপনি দেখছেন আমাদের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের ওই যে হলটা, ওই হলটা ছিল তদানীন্তন পাকিস্তানে একটি মাত্র হল যেখানে বিভিন্ন বড় বড় অনুষ্ঠান হতো। উনি এই হলটাকে আরো ভালোভাবে ব্যবহার করার জন্য ইনস্টিটিউশনকে প্রচুর অনুদান দিয়েছিলেন, যদি আমরা সেটা ঠিকভাবে করতে পারিনি। ওনার যেটা চেয়েছিলেন সেভাবে আমরা করতে পারিনি। এবং উনি যেটা, ওনার মন্ত্রী পরিষদে 4-5 জন ইঞ্জিনিয়ার ছিল, উনি খুঁজতেন
যারা জ্ঞানী, যারা সৎ, দেশপ্রেমিক এই সাধারণ লোকটা। এবং পরবর্তীতে 2001 থেকে 6000 সালের বেগম জিয়া, দেশত্রী বেগম জিয়া সরকার ছিল, সেখানে উনি প্রকৌশলীদের অত্যন্ত সম্মান দিয়েছেন। 8 জন ছিল সচিব প্রকৌশলী। আচ্ছা, এবং আপনি দেখবেন সবচেয়ে দুঃখ লাগে যে মেট্রো রেলের আপনার প্যাড যেটা আর কি ওটা খসে পড়েছে, এটা মানে অস্বাভাবিক ব্যাপার। বিশ্বে অনেক মেট্রো রেল আছে, বাংলাদেশে অনেক ব্রিজ আছে যে ব্রিজের নিচে প্যাড বসানো হয়, কোথায় কোনো প্যাড খুলে যাওয়ার কোনো আমরা নজির নাই, কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে। তো ফলে আমার এখানে দেখেন যে আমি জানি না প্রফেসর ইউনূস সাহেব কোন বুদ্ধিতে ওনার, দেখেন ওনার উপদেষ্টা পরিষদের কোনো ইঞ্জিনিয়ার নেই। উনি বিদেশে যারা নাগরিকত্ব নিয়েছে, বিদেশে যারা কাজ করেছে, এরকম লোকদের উনি বাংলাদেশে বিভিন্ন প্রকৌশল বিশেষজ্ঞ অধিদপ্তরের দায়িত্ব উনি দিয়েছেন। তার মানে হচ্ছে উনি বাংলাদেশের প্রকৌশলীদের যে অবদান, বাংলাদেশের যে এদেরকে উনি স্বীকৃতি দিতে চান না। আমি মনে করি এটা অত্যন্ত নিন্দনীয়। তো এখানে রুল করি রিজভী আহমেদ সাহেব আছেন, যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি যে নির্বাচনে বিএনপি অবিশ্বাস্যভাবে বিজয়ীভাবে সরকার গঠন করবে। তো সেই সরকারে যাতে প্রকৌশলীদের যথাযথ মর্যাদা, যথাযথ সম্মান প্রদর্শন করা হয়, এই প্রতি আপনারা দৃষ্টি রাখবেন। এই বলে আপনি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ প্রকৌশলী আনোয়ার আলতাফ হোসেন প্রিন্সকে তার দুর্দান্ত দূরদর্শীমূলক বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় প্রকৌশলীদের নেতা, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সম্মানিত সভাপতি, সম্মানিত আহ্বায়ক প্রকৌশলী শাহীন ইসলাম তুহিন ভাই। প্রকৌশলী শাহীন ইসলাম তুহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার ছোটবেলার বড় ভাই জনাব রুহুল কবির রিজভী ভাই, বিশেষ অতিথি জনাব পাবেল ভাই, আমার ছোট ভাই রুমন এবং সম্মানিত ইঞ্জিনিয়ার বৃন্দ সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং ইঞ্জিনিয়ার সাহেবরা যারা এই অনুষ্ঠানকে সার্থক করেছেন তাদের সকলকে। আমি ধন্যবাদ জানাই আয়োজক যারা, তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে আয়োজন করে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, কিন্তু একটা আলোচনা সভা করলে আমাদের একটা সময়ের লিমিটেশন থাকে। হয়তো বা আপনারা আরো বলতে চাচ্ছিলেন, কিন্তু এত জনকে আমরা আসলে সময় দিতে পারি না। আমরা এই জন্য দুঃখিত যে আমরা সময়টাকে ওয়াইজলি ইউটিলাইজ করতে হবে। আমরা যদি 15-20 জন বক্তব্য দিই, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আসেন বা 10 যারা থাকেন, মানুষের তো একটা লিমিটেশন আছে, শোনারও একটা লিমিট আছে। তো আমরা সেজন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি। বাট আপনারা যারা বলেছেন, আপনারা সুন্দর বলেছেন। আমার মনে হয় আজকে শহীদ জিয়াউর রহমান এবং বিপ্লব ও সংহতি দিবস সম্বন্ধে আমরা এনাফ শুনেছি। আমি শুধু এতটুকুই বলতে চাই, আপনাদের বক্তব্যের মধ্যে এবং অতীত ইতিহাস থেকে আমি মনে করি যে শহীদ জিয়ার যদি এদেশে জন্ম না হতো তাহলে কি স্বাধীনতা আসতো এদেশে? শহীদ জিয়া উনি শুধু একাই মুক্তিযোদ্ধা ছিলেন না, ওনার পরিবারকে উনি বিপদে রেখে তখন তারা পাকিস্তানিদের হাতে বন্দী। তো আজকের নেত্রী আমাদের বেগম খালেদা জিয়াও একজন প্রকৃত মুক্তিযোদ্ধাই বটে, উনি তখন বন্দী অবস্থায় আছে। আজকে আমাদের নেতা তারেক রহমান, উনিও একজন শিশু মুক্তিযোদ্ধা, কারণ উনিও তখন বন্দী ছিলেন সেই কারাগারে। যখন শেখ মুজিবুর রহমান সাহেব এবং ওনার পরিবার পাকিস্তানিদের ভাতা উপভোগ করছিল, যখন
সজীব ওয়াজেদের জয়ের জন্ম হয় পাকিস্তানিদের আতিথেয়তায় আমাদের সামরিক হসপিটালে। এগুলো তো ইতিহাসগুলো আমাদের জানলে ভালো। আমি আজকে সংহতি দিবসের কথা না বলে আমি ভবিষ্যতের বা দুই একটা এক্সাম্পল দিতে চাই দুই একটা দেশে, যে আমাদের রুমন যেরকম বললো আমরা বিএনপি পরিবারের কথা, তো আমি মনে করি যে, এবং বিএনপি সম্বন্ধে আমরা যেটা শুনি, আমি মনে করি যে বিএনপির অপর নাম হলো বাংলাদেশ। যদি বিএনপি না থাকতো এই দেশে, তাহলে আমার মনে হয় না বাংলাদেশ আজকে বাংলাদেশ হিসাবে থাকতো। আজকে বাংলাদেশ হয়তো বা ভুটান হইতো, আজকে বাংলাদেশ হয়তো বা কম্বোডিয়া হইতে পারে। কম্বোডিয়া একটা দেশ আছে, ভুটানও একটা দেশ আছে। ভুটানের সে দেশে পৃথিবীর বিশেষ বিশেষ দেশে তাদের অ্যাম্বাসেডার দিতে পারে না, তাদের ফরেন রিলেশনস একটা আরেকটা দেশ থেকে ডিকটেট করা হয়। আচ্ছা, কম্বোডিয়া একটা দেশ, এজন্য বলছি যে সে দেশের ইতিহাস যদি দেখেন, শেখ হাসিনার ইতিহাসের সঙ্গে অনেক মিল আছে। কারণ কম্বোডিয়াতেও তারা এরকম স্বৈর শাসনের মতো এরকম অত্যাচার করেছে, এরকম নিপীড়ন করেছে, এবং সেখানে যত বিরোধী দল ছিল তারা সকল বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিয়েছে। একইভাবে হয় হত্যা করেছে, জেল দিয়েছে, জুলুম করেছে, না হলে বিদেশে পাঠিয়ে দিয়েছে। যেই বিরোধী দলগুলো আছে সেগুলো তথাকথিত নামে বিরোধী দল, গত আওয়ামী সরকারের মতো নামের বিরোধী দল। কিন্তু শেখ হাসিনা কিন্তু সেই একই পদ্ধতিতে আগাচ্ছিল। বিদেশি একটা রাষ্ট্রের বুদ্ধিতে শেখ হাসিনাও কিন্তু তার রাজত্ব ঠিক করে ফেলছিল 1942 সালে। এবং দেখেন ওই কম্বোডিয়াতে হুন সেন আলটিমেটলি চলে গেছে, কিন্তু সে যাওয়ার পরে সে এমন ভাবে ব্যবস্থা করে দিয়েছে তার সন্তানকে আজকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করেছে, এবং একই অপশাসন আজকে সেখানে চলছে। তো বাঙালিরা বীরের জাতি, 1971 সালে যেটা দেখিয়েছে, 1975 সালে দেখিয়েছে, এই 2024 দেখেছে। আমরা স্বাধীন চেতাবাদ জাতি, আমরা কম্বোডিয়া হতে চাই না, আমরা ভুটান হতে চাই না, আমরা বাংলাদেশ হতে চাই। এবং একমাত্র বিএনপির জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, বিএনপির জন্য কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীনভাবে চলতে পারছে। এই যে গণতন্ত্রের কথা আমরা বলতে পারছি, সো আমাদের বিএনপির নেতৃবৃন্দকে এবং আমাদের অগ্রসৈনিক, এই গত 17 বছরের অত্যাচার অনাচারের অগ্রসৈনিক আমাদের প্রধান অতিথি রুহুল কবির রিজভী ভাই, উনি প্রতীক হয়েছিলেন। উনি যখন কেউ বিএনপি অফিসে যেতে পারে না, একটি মানুষ শুধু উনি একা একা চেয়ার নিয়ে বিএনপি অফিসের সামনে বসে থাকতেন। আপনাদের মনে আছে? উনি ঝটিকা মিছিল করতেন একা একা, যে 2-4-5 জনকে নিয়ে ঝটিকা মিছিল করতেন। যখন কেউ বের হতে পারে না, কেউ মিছিল করার সাহস পায় না। তো আজকে ওনার মতো ব্যক্তিত্ব আছে জন্য কিন্তু আজকে বিএনপি টিকে গেছে, এবং ওনার যে এই সাহসী ভূমিকা, সেটা আজকে সারা দেশের বিএনপির মানুষকে কিন্তু সাহস জুগিয়েছে। আমাদের নেতাকর্মীরা যে হাজার হাজার নেতাকর্মী আমরা হারিয়েছি, এটা কিন্তু এইরকম বরিষ্ঠ নেতৃত্বের জন্য। এবং সুদূর সেই লন্ডন থেকে জনাব তারেক রহমান, আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন সাহেব, যেভাবে নেতৃত্ব দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এগুলো খুব বিরল। দেখেন, শহীদ জিয়াউর রহমান সাহেব নেতৃত্ব দিয়েছেন, বেগম খালেদা জিয়া উনি 9 বছর রাস্তায় সংগ্রাম করেছেন, জনগণ এদেশে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে। কিন্তু তারেক রহমানের সংগ্রাম তো আরো বেশি। আজকে 17 প্রায় 18 বছর ধরে উনি সংগ্রাম করছেন দেশের বাইরে থেকে, এবং দলকে ইউনাইটেড করে রাখছে। সো ইনশাআল্লাহ আমি ধন্যবাদ জানাই আমাদের বিএনপি পরিবারকে। আমরা কম্বোডিয়া হতে চাই না, আমরা ভুটান হতে চাই না, আমরা বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে দেখতে চাই। এবং আমাদের সংহতি থাকুক, এই বিপ্লব আমাদের চলতে থাকবে, আমরা এই দেশকে করোজ্জ্বল বানাতে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ আমাদের প্রকৌশলীদের প্রাণপ্রিয় নেতা শাহীন ইসলাম তুহিন ভাইকে। মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ প্রেবান ভীম রণভূমে রণিবে না। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নতশীল।
বাংলাদেশের অবিসংবাদিত বীর এ যাবৎকালের সর্বাধিক জনপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা কিছু উন্নত করেছেন, তার সম্পর্কে আমরা শুনবো আমাদের মহান নেতা রুহুল কবির রিজভী ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জয়। 50তম বার্ষিকী জাতীয় বিপ্লব ও সংহতি অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের এই আলোচনা সভা, আমাদের এই আলোচনা সভার সভাপতি অনেক নিপীড়ন নির্যাতন ভোগ করেছেন, পারিবারিক অনেক ট্র্যাজেডি ঘটে গেছে, তার উপর দিয়ে আমার যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তার বাবা আমার শিক্ষক। ওদেরকে বেশ ছোটবেলা থেকেই আমরা জানতাম, চিনতাম। আমার আজকের এই আলোচনা সভার সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিম ইসলাম তুহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমার সাথে বেশি দিন আগে পরিচয় হয়নি, 2.5 থেকে 3 বছর হবে। 28শে অক্টোবরের আন্দোলন চলাকালীন সময়ে আমাকে চেয়ারম্যান সাহেব বললেন দ্রুত একটা চিঠি করে দিতে, একটা প্রেস রিলিজ করে দিতে। মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে জনাব ডাক্তার মওদুদ ভাই, পাভেল ভাই আর কি, তিনি মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিলেন। আমি মনে করেছি বোধ হয় বেশি বয়স হবে না, পড়াশোনার সর্বনাশ। উনি মেডিকেল কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব, শিক্ষকতার দায়িত্ব পালন করছেন। এক কথা আমি বলবো বিশেষণ নয়, একজন গুণী মানুষ। আমি এই অল্প সময়ের মধ্যে যে কয়েকবার ওনার সাথে আমার সিটিং হয়েছে, আলোচনা হয়েছে, তাতে আমার কাছে মনে হয়েছে এক কথায় বলবো গুণী মানুষ। শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞান নয়, একটা তথ্য প্রযুক্তির দায়িত্ব পালন করছেন, একটি বৃহৎ রাজনৈতিক দলের একটা পেজ চালাচ্ছে। এখানে যেমন তার একটা বিস্তৃত এবং ট্রান্সপারেন্ট স্বচ্ছ একটা ধারণা রয়েছে, তেমনি কি লিটারেচার বলেন, ইতিহাস বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে তার সমান আগ্রহ এবং সেটাকে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে পারে। ডাক্তার পাভেল ভাই উপস্থিত রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের আরেকজন সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার আক্তার ভাই এখানে উপস্থিত রয়েছেন, আমার অত্যন্ত স্নেহস্পদ আতিকুর রহমান রুমন সাংবাদিক। অল্প সময়ের মধ্যে আমরা বিএনপি পরিবারকে সারা দেশে পরিচিত করেছে তার কর্তব্য কর্মের মধ্যে। বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে সামাজিক যে তাগিদ, অর্থাৎ মানব সেবার যে তাগিদের যে দায়িত্বটা তার উপর দিয়েছে, সেটাকে সে খুব দ্রুততার সাথে এগিয়ে নিয়ে গেছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। আমি সে সহ এখানে ইঞ্জিনিয়ার আব্দুল ভাই, তার সম্পর্কে আগেই শুনেছেন, এবং এই অ্যাপ প্রতিষ্ঠার সময় আমরা 2-3 জন লোক এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের একটা ছোট্ট রুমের মধ্যে বসে প্রথম আলোচনা করি। তার মধ্যে আব্দুল ভাই একজন, তিনি এবং আমার ছোট ভাই, তিনি রাজশাহী রুয়েটের ছাত্র, তা নিশ্চয় আমরা বলতে হবে না। তুষার ভিপি ছিল রুয়েটের, সে সহ তারই আবার অনুজ প্রতীক, ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল, এরা আরো ছোটবেলা থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই মানে আমার হাতে, মানে বড় ভাই বা বাবার হাতে যেমন সন্তান মানুষ হয়, ঠিক ওই রকমই আমার হাত দিয়ে তারা গড়ে উঠেছে রাজনীতিতে। তো শহর এখানে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আপনাদের কথা শুনছিলাম, আমি 2-4টি কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি যে প্রসঙ্গটি নিয়ে কথা বলেছেন, এখানে
ভালো মতোই বলে গেছেন পাভিল ভাই এবং আমাদের আক্তার ভাই সহ আরো যারা আলোচনা করেছে। এটা অত্যন্ত জটিল দুরূহ, কিন্তু আমরা চোখের সামনে ভেসে থাকা একটা ঘটনা, একটা বিপ্লব। বিপ্লব তো যখন সংগঠিত হয়, এই বিপ্লব অবশ্যই মনের মধ্যে একটা স্পন্দন তৈরি করে। তখন আমরা কেবল কলেজে ভর্তি হচ্ছি, এই সময়ে 75-এর 7ই নভেম্বর এবং 15ই আগস্ট থেকে ঘটে যাওয়া ঘটনাগুলির যে পরম্পরা, সেই পরম্পরার শেষ পরিণতি হচ্ছে 7ই নভেম্বর বিপ্লব। এই বিপ্লবের তাৎপর্য কি শেষ হয়ে বুঝতে পারেনি। রাজশাহী গভর্নমেন্ট কলেজে আমার এক শিক্ষক, তিনি 75-এর 15ই আগস্টে জাস্ট কয়েকদিন আগে আমাদের একটা কবিতা সেমিনার নিয়েছেন। সেই কবিতা হচ্ছে দি প্যাট্রিয়ট, নিশ্চয়ই আপনারা অনেকে পড়েছেন। রবার্ট ব্রাউনিং এর এই কবিতাটার মধ্যে একটা লাইন আছে, দাজ আই এন্টার্ড এন্ড দাজ আই গো। এইভাবে মানে সে প্রবেশ করেছে শহরে এবং 1 বছর পর সেইভাবেই চলে গেল। তো এই স্যার আমাদের এটা পড়াতে পড়াতে তিনি বললেন যে আমাদের দেশেও এই ঘটনা ঘটে কিনা। তার 1-1.5 মাসের মধ্যেই দেখি যে ঘটনা ঘটে গেছে। যাই হোক, এইটুক মানে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত স্মৃতির পরে তারপরে অনেক টালমাটাল বিষয়, এরপরে আপনার আসলো 7ই নভেম্বর। কিন্তু ক্রমান্বয়ে যত দিন যাচ্ছে, যত মাস বছর অতিক্রম করছে, ততই যেন 7ই নভেম্বরের যে বিপ্লব, সেই বিপ্লবটি যেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। আমি যখন সার্বভৌমত্বের কথা বলি, স্বাধীনতার কথা বলি এবং গণতন্ত্রের কথা বলি, এই 3টা প্রত্যয় যুক্ত ছিল এই বিপ্লবের মধ্যে। এবং এই বিপ্লবের চেতনা যে কত গভীর, এখানে অনেকে আলোচনা করেছেন বিভিন্নভাবে, কিন্তু আমরা যদি প্রতিনিয়ত যদি আমরা এটা নিয়ে যদি আমরা আলোচনা করি এবং এর গভীরে যাই, তাহলে এর নতুন নতুন তাৎপর্য আমরা খুঁজে পাবো। 71 সাল আমরা একটা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, এর একটা প্রেক্ষাপট আছে, সাহিত্য শাসন সবকিছু আছে। কিন্তু এই স্বাধীনতা যুদ্ধের পরে যখন স্বাধীন ভূখণ্ড পেলাম, তারা যখন ক্ষমতায় আসলেন, তারা মনে করলেন এটা জাতির স্বাধীনতা না, এটা হলো আওয়ামী লীগের স্বাধীনতা। এবার ঠিক এই চিন্তাটা মনের মধ্যে রেখেই তারা সব কর্মকাণ্ড করলেন। এই মিল কারখানা বিহারীদের, এটা কার? এটা আওয়ামী লীগের নেতার হবে। কারো বাড়ির সামনে যদি কোনো জায়গা পড়ে থাকে, এটা কার? এটা আওয়ামী লীগের নেতার হবে। এমনকি কোনো বাড়ির সুন্দরী মেয়ে, সেটাও যদি তারা মনে করতো, তো সেটাকেও তারা নিজেদের মনে করতো। এবং সত্য ঘটনা, এটা কিন্তু বাড়িয়ে বলছি না, এটা তো আমাদের চোখের সামনেই এই ঘটনাগুলো দেখেছি। এই নৈরাজ্য, এই বিভীষিকা সেই সময় মানে আমাদের চোখের সামনে এই ঘটনাটা ঘটছে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য তো মানুষ প্রস্তুত ছিল না। ঘর বাড়ি ছেড়ে 9 মাস যারা যেতে পারেনি ইন্ডিয়া, তারা দেশের অভ্যন্তরে বনে বাজারে বাসারে ঘুরে বেরিয়েছে, প্রতিনিয়ত প্রতিদিন আতঙ্কের মধ্যে থেকেছে। আমার এখনো যেটা মনে পড়ে, তখন ক্লাস 6-এ পড়ি, আর এই সন্ধ্যা হলে পরে একটা লাইট জ্বললে পরে আতঙ্কে উঠত গ্রামবাসী, যখন গ্রামে পালিয়ে গেছে। ওই সময় গ্রামে যখন অবস্থান করছি, বগুড়ার এক প্রত্যন্ত অঞ্চলে, একটা যদি কেউ টর্চ লাইট মারে, ওই যে আরবিদের গাড়ি আসছে, খানসেনাদের গাড়ি আসছে। তো এই যে এত আত্মত্যাগ এবং এত কিছুর বিনিময়ে ওরা যখন দেখছে যে এটা তো জাতির স্বাধীনতা না, এটা আওয়ামী লীগের স্বাধীনতা, আওয়ামী লীগের নেতাদের স্বাধীনতা, এইটা যখন মানুষের মধ্যে বোধ যখন তৈরি হলো, এবং এরপরে আরো ঘটনা যেগুলো এখানে বলেছেন, আরো আমি ওই দিকে আমি যাচ্ছি না। তো সেই ক্ষেত্রে মানুষের মধ্যে একটা প্রত্যয় জেগে উঠলো, যখন পরিবর্তন ঘটলো, পট পরিবর্তন থেকে আরো কিছু যখন জায়গায় মানে প্রতিদিন যখন ঘটনাগুলো আসছে, মানুষ ভাবছে যে এবার নতুন কিছু। যদিও যারা ক্ষমতায় তখন আসলেন 75-এর পরে সবই আওয়ামী লীগের লোক, যে পার্লামেন্ট চালু হলো সেটাও সবই আওয়ামী লীগের পার্লামেন্ট, মন্ত্রীরা সবই আওয়ামী লীগের মন্ত্রী, কিন্তু তারপরেও কেন জানি মানে স্বস্তির নিঃশ্বাস ফেলল যে একটা বাকশালের অন্ধকার গুহা থেকে মানে মানুষ রক্ষা পেয়েছে। কিন্তু তারপরে যেন কোনো সংকট যেন কাটছে। এর মধ্যে 3রা নভেম্বর ঘটলো এবং মানুষ এতখানি বিক্ষুব্ধ ছিল যে শুধুমাত্র শেখ মুজিবের ছবিটা নিয়ে একজন এমপির মা তিনি মিছিল করে বসছে, এবং তার মায়ের আরেক বড় সন্তান
ওই কুয়ের সাথে 3রা নভেম্বরের যে কু, সেই কুয়ের তিনি একজন নায়ক হিসেবে তার নামটা এসেছে, কিন্তু তার নাম মিছিল করছে। শুধু এই ঘটনার জন্য সারা জাতি ক্ষুব্ধ হয়ে উঠল, এবং আবারও সেনাবাহিনী এবং জনগণ যখন এটা উপলব্ধি করে যখন বেরিয়ে আসলো 2-3 দিনের সেই অরাজকতা, 2-3 দিনের মধ্যে আপনার মানে সেই আইন শৃঙ্খলা নাই, সরকার নেই, সেই মুহূর্তের যে সম্মিলনটা, সেনাবাহিনী বেরিয়ে আসছে, জনতা গিয়ে যোগ দিচ্ছে, এই সম্মেলনটার মধ্যে দিয়ে একটা বিপ্লব সংযুক্ত হয়ে গেল, এবং ক্ষমতার পদপ্রদীপের আলোয় যিনি আসলেন তিনি হলেন জিয়া রহমান। মানুষ তাকে বিশ্বাস করেছে, মানুষ মনে করেছে তিনি প্রকৃত নেতা, এবং তিনি মানুষের হৃদয়কে পাঠ করতে পেরেছেন, মানুষের হৃদয়কে তিনি উপলব্ধি করতে পেরেছেন মানুষ কি চায়। এই কারণেই একটার পর একটা তার যে দেওয়া, তার যে অর্জন, এবং জাতিকে যে বিষয়গুলি তিনি তুলে ধরলেন, সেই বিষয়গুলি এটা একটা জাতির অর্জন হয়ে থেকে গেল। সেটা হচ্ছে যে গণতন্ত্রের নিশ্চয়তা, সার্বভৌমত্বের রক্ষা, আর দেশের উন্নয়ন উৎপাদনের তো একটা বিষয় আছে। তো সার্বভৌমত্ব রক্ষা কি শুধু সেনাবাহিনী বা বিডিআর যদি সীমান্তে পাহারা দেয় এটাই তো না, এর একটা দার্শনিক দিক আছে, যে কথাটি এখানে বাবিল ভাই এখানে বলছেন, যে আমাদের আত্মপরিচয়ের যে সংকট, সেই সংকটটা নিরসন করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এইটা হচ্ছে একটা বড় অবদান, যে কয়েকটি অবদান তার মধ্যে এটা একটা বড় অবদান। সেটা কেমন? ওই যে কথাটা, যে আমাদের আত্মপরিচয়ের যে সংকটটা ছিল, আমরা কি যে বাঙালিত্ব দিয়ে পূর্ববর্তী সরকার কাজ চালিয়ে আসছিলেন, এটা যে পূর্ণাঙ্গ নয়, এটা যে সত্য নয়, এবং তিনি যে একটা বিদ্রোহের বীজ বপন করলেন, যখন মানবেন্দ্রনাথ লারমাকে বললেন যে তোরা সব বাঙালি হয়ে যা, আপনার মানুষ অনেক ভারতীয় হতে পারে, আপনার এক দেশের নাগরিকত্ব ত্যাগ করে আরেক দেশে গিয়ে নাগরিকত্ব নিলে ভারতীয় হতে পারে, আমেরিকান হতে পারে, আমি আমেরিকান নাগরিক হয়ে গেলে পারে, কিন্তু বায়োলজিকে চেঞ্জ করবে কি করে, এথনিক গ্রুপকে চেঞ্জ করবে কি করে? এই বায়োলজিক্যাল শেপ তো চেঞ্জ করা যায় না, এথনিক গ্রুপ তো চেঞ্জ করা যায় না, এথনিক গ্রুপ ডিপেন্ডস অন বায়োলজি। তো সুতরাং মানবেন্দ্রনাথ লারমার বায়োলজি আর মূল যে বাঙালি যে জনগোষ্ঠী, এর তো নৃতাত্ত্বিক গঠন তো এক না। এই একটা ভুলের কারণে আজও পাহাড় অশান্ত, এবং এর মধ্যে আন্তর্জাতিক শক্তিগুলো ইনভলভ হয়ে গেছে, এবং প্রতিনিয়ত এটা অশান্ত রাখার চেষ্টা করছে। কারণ তারা এই কনসেপ্টটা বুঝতেও পারে যেখানে কি হওয়া উচিত, সেইটার একটা সঠিক সংজ্ঞা দিলেন, যে সংজ্ঞাতে এমন একটি সংজ্ঞা, যে সংজ্ঞাতে পায়ের নিচে মনে হয় আমার পায়ের নিচে একটা মাটি আমি অনুভব করছি। বাঙালি জাতীয়তাবাদের মধ্যে আমি পায়ের নিচে মাটি অনুভব করি না, কিন্তু বাংলা ভাষায় অনেক দেশে অনেক লোক কথা বলে, সেই দেশের কিছু অঞ্চল, কিছু মৃত্তিকার মধ্যে তারা বাস করে, পশ্চিমবঙ্গে বাস করে, ত্রিপুরায় বাস করে, আসামে বাস করে। আসামে তো বাংলা ভাষা এবং অসমে নিয়ে বিরাট আপনার সেখানে সংঘাত হয়েছে এক সময় 60-এর দশকে, 50-এর দশকে। তো এই যে এক ধরনের একটা একটা বিতর্ক, এই বিতর্ক নিরসন করতে পারেন, এই হট ডিবেট অব্যাহত চলেছে, যেটা নিরসন করেছেন জিয়াউর রহমান ওই সংজ্ঞাটি দিয়ে এবং ওই শব্দমালাটি দিয়ে, যেখানে আমার আত্মপরিচয় নিয়ে যে আমি কি বাঙালি, কোথাকার বাঙালি, ভারতের বাঙালি না বাংলাদেশের বাঙালি, কি বাঙালি, এইটা আর প্রশ্ন এখানে উত্থাপিত হবে না। আমি একটি শব্দের মধ্যে দিয়ে আমি আমার মানচিত্র বুঝবো, আমি আমার ভূগোল বুঝবো, আমি আমার সংস্কৃতি বুঝবো, আমি আমার মৃত্তিকা বুঝবো, আমি কোন ভূভাগের মধ্যে কোন কোন নদী অবস্থিত, সেগুলো সবই আমরা বুঝতে পারবো। এটা একটা অসাধারণ অবদান জিয়াউর, এবং এই অবদানের মধ্যে দিয়ে আত্মপরিচয়ের যে সংকট তিনি সেটা নিরসন করে দিলেন। এটা হচ্ছে 7ই নভেম্বরের অবদানের মধ্যে একটি অবদান, এবং এই অবদানের মধ্যে দিয়ে আমার সার্বভৌমত্ব শক্তিশালী হলো কি করে? সার্বভৌম শক্তিশালী হলো এই কারণে, এই দর্শনটা যখন স্ফুরণ ঘটলো, এই দর্শনটা যখন বিস্তৃত হলো, এবং এটার উপরে অনেক সাংবাদিক, অনেক বুদ্ধিজীবী, অনেক আপনার যারা লেখক, তারা যখন সমর্থন করে পত্র পত্রিকায় লেখা হলো, এবং এটার গ্রহণযোগ্যতা বাড়তে লাগলো,
আপনার ইনায়েতুল্লাহ খানের মতো হলিডের সম্পাদক তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের উপর একটা অসাধারণ আর্টিকেল লিখেছেন। আরো অনেকে এরকম বিখ্যাত বিখ্যাত লোকরা এটার পক্ষে আর্টিকেল লেখার কারণে জনসমাজে প্রতিষ্ঠিত হলো, এবং প্রতিষ্ঠিত হলো যে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব জাতি, আমাদের জাতীয়তা, আমরা বাংলাদেশী। আর বাংলাদেশী বললে পরে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করতে হয় না যে আপনি কোন দেশে কোথাকার বাঙালি, এটা প্রশ্ন করতে হয় না। এটা এক বিরাট অবদান তিনি সেখানে তৈরি করলেন। এই তৈরি করার পরে তিনি আসলেন তার, আমরা তো জানি যে উন্নয়ন উৎপাদনের কথা নতুন করে বললাম, একটা কথা চমৎকার কথা এখানে বলে গেছেন তিস্তা ব্যারেজের কথা। তিস্তা ব্যারেজ নিজস্ব প্রকৌশলী নিজস্ব ডিজাইন দিয়ে এটা করা, কিন্তু আরেকটি একটা ছুটে গেছে, নিজস্ব অর্থায়নে এটার জন্য কারো কাছ থেকে টাকা নিতে হবে, নিজস্ব অর্থায়নে এটা করা সম্ভব। মানে একটা মানুষের যে দেশপ্রেমিক ক্যারেক্টার চরিত্র ফুটে উঠে কি করে তার কাজের মধ্যে দিয়ে। জিয়াউর রহমান তার কাজের মধ্যে দিয়ে তিনি যে দেশপ্রেমিক, তিনি যে জাতীয়তাবাদী, সত্যিকারের জাতীয়তাবাদী, এটা ফুটে উঠেছে তার এইসব কাজের মধ্যে। যে আপনারা যে প্রযুক্তির কথা বললেন, এই প্রযুক্তির যে ব্যবহার, এই প্রযুক্তির ব্যবহার তিনি কিভাবে করেছেন। দেখুন, আগে রংপুর থেকে কুড়িগ্রাম যেতে সারা রাত লাগতো। আমার দেশের বাড়ি কুড়িগ্রাম, আমার মনে আছে পাকিস্তান আমল তারা যেতে ট্রেনে করে একবার আপনার খুব ধীরে 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 সেই ট্রেনটা চলতো এবং কুড়িগ্রাম গিয়ে পৌঁছাতাম, এখন সারা রাত লাগতো। শহীদ জিয়াউর রহমান, মানুষের যদি আইডিয়া থাকে অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক কিছু মানে ওলট পালট করে দেওয়া যায়, উন্নয়ন উৎপাদনে করে দেওয়া যায়, একটা রিয়েল ডেভেলপমেন্ট যে করা সেটা সম্ভব হয়, যেটা আমরা জিয়াউর রহমানের মধ্যে থেকে দেখেছি। দেখুন, এই যে সারা রাত লাগতো একটা মানে রংপুর থেকে কুড়িগ্রাম যেতে ট্রেনে করে, সেখানে কি করলেন যে তিস্তা ব্যারেজের মধ্যে দুই দিকে কাঠ ফেলে দিলেন, রেল লাইনের দুই ধারে কাঠ, একই সাথে ট্রেনও যাবে এবং গাড়িও যাবে, বাস ট্রাক সব। সেইটা লাগতো, যখন এটা তিনি করে দিলেন তার সময়, তখন লাগতো মাত্র 45 মিনিট থেকে 1 ঘন্টা। তাহলে সময় কত কমিয়ে নিয়ে আসবে। প্রযুক্তির কাজ হচ্ছে তো আমাকে মানে ইন্টারাকশন বাড়ানো, মিথস্ক্রিয়া বাড়ানো। এই যে আজকে যে আমরা আইটির কথা বলি, যে গোটা বিশ্বকে একটা ভিলেজ বানাচ্ছে, এই যে মানে নানাভাবে আমরা আজকে আইটির উপর নির্ভরশীল হচ্ছি, সেটা তো ধারাবাহিকতা, মানে প্রযুক্তির উপর নির্ভর করা এবং প্রযুক্তিকে মানব কল্যাণের কাজে লাগানো। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এটা করেছেন। এই সমস্ত অবদানগুলি আপনি দেখুন যে বেশি দিন তো সময় লাগেনি, অল্প দিনের মধ্যে আপনার গোটা দেশের মধ্যে এক ধরনের মানে প্রবাহ তৈরি হলো, উন্নয়নের প্রবাহ তৈরি হলো। তখন কতই টাকা ছিল, আমাদের বাজেট 100 কোটি টাকার উপরে ছাড়তো কিনা যেত কিনা সন্দেহ ছিল সেই সময়। কিন্তু ওই অল্প টাকা নিয়েই তিনি তার যে গতিশীল নেতৃত্বের কারণে একটা জাতিকে পায়ের উপর দাঁড় করালেন, চাল রপ্তানি করলেন, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা নিয়ে আসলেন এবং কৃষিতে যান্ত্রিকীকরণ মানে আধুনিকীকরণ করার জন্য তিনি চীন সফর করলেন। সেখান থেকে অনেক প্রযুক্তি নিয়ে এসে মানে ধানের উর্বরতা এবং সেই ক্ষেত্রে মানে কৃষি উৎপাদনের ক্ষেত্রে যে প্রযুক্তির যে ব্যবহার, একটা ব্যাপক রেভলিউশন তৈরি করলেন জিয়াউর রহমান। করার কারণে কমপক্ষে আর দুর্ভিক্ষের রিপিটেশন হলো না। এরপরে অনেক সরকার এসছে, কেউ আর দুর্ভিক্ষের মধ্যে পড়েনি, তার মূল কাজটাই করলেন জিয়াউর রহমান। এবং এটার জন্য কি লাগে, তৃণমূলে লাগে আপনার ফিন্যান্স, রুরাল ফিন্যান্স না হলে কৃষি টিকবে না এবং এইটার কারণেই দুর্ভিক্ষের মানে পুনরাবৃত্তি ঘটে। আমি কৃষি ব্যাংকের চেয়ারম্যান হয়ে আমি হতবাক হয়েছি, আমরা অনেক ঘটনাই জানতাম না, অবদানের নানা দিক জানতাম না। তিনি ক্ষমতায় এসেই প্রথম এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম করে 100 কোটি টাকা তিনি সেখানে বরাদ্দ করলেন এবং এই 100 কোটি টাকা বরাদ্দের মধ্যে দিয়ে গ্রাম অঞ্চলে তৃণমূলে টাকাটা ছড়িয়ে গেল। এই ছড়িয়ে যাওয়ার কারণে আপনার কৃষকরা হাতে টাকা পেল এবং তারা তার কৃষিতে সেটাকে ব্যবহার করতে লাগলো। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো জিয়াউর রহমানের অবদানের মধ্যে এসছে বলে আজকের যে আধুনিক বাংলাদেশের যে চেহারাটা আমরা দেখছি, সেই আধুনিক বাংলাদেশের চেহারাটা তার একটা বড় মানে একটা অবদান হিসাবে কাজ করেছে।
সেটা হলো এই 7ই নভেম্বরের ধারাবাহিকতায় এই জিনিসটা এখানে এসে উপস্থিত হয়েছে। আর আরেকটা বিখ্যাত যে অবদান সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের যে মানে প্রবর্তন করা। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, একসাথে 550 সংবাদপত্র চালু হয়ে গেল ঢাকা সহ সারা দেশে। মত প্রকাশের স্বাধীনতা এমন ভাবে জায়গায় উপনীত হলো যে আওয়ামী লীগের সাপ্তাহিক একটি পত্রিকা ছিল খবর, সকাল মানে যেদিনই এটা প্রকাশ হতো গোটা পত্রিকাটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে নানা ধরনের সত্য মিথ্যা গল্প বানিয়ে তারা সেখানে এগিয়ে করতে প্রচার করত, কিন্তু জিয়াউর রহমান সেটা বন্ধ করে। মানে একটা জিনিস হচ্ছে যে শেখ মুজিবুর রহমান পাহাড় সম জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসার পরে তিনি এত দ্রুত অজনপ্রিয় হয়ে গেলেন। কেন হলেন? এটা স্টাডি করেছিলেন জিয়াউর রহমান, এবং স্টাডি করে তিনি যে জিনিসগুলো শেখ মুজিব বা সেই সময় সরকার করেছে সেগুলো তিনি করেন। এই না করাটাই হচ্ছে তাকে জনগণের মধ্যে একটা জনপ্রিয়তা এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিল, আজও সে জনপ্রিয়তায় চির ধরাতে পারে। আইন শৃঙ্খলার কথা বলেন, এমন আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই সময় মানে ডেভেলপ করলো, এত উন্নত হলো যে একটা প্রবাদ এখনো কিন্তু যাদের বয়স ধরেন কত হবে 65 থেকে 80-র মধ্যে জিয়াউর রহমানের সময়কালকে যারা দেখেছে তারা বলবে যে মানুষ দরজা খুলে ঘুমাতো, একটা প্রবাদ চালু হয়ে গেছে। কারণ যে অস্ত্র বিস্তৃত হয়েছিল শেখ মুজিবের আমলে, সেই অস্ত্র এত তীব্রভাবে এবং তার দক্ষ প্রশাসনিক যোগ্যতার বলে তিনি সেগুলো উদ্ধার করতে পেরেছিলেন, এবং গ্রামগঞ্জ থেকে দুষ্কৃতিকারীরা মানে ক্রমান্বয়ে হাওয়া হয়ে যাচ্ছিল, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ মুজিবের আমলে যে অস্ত্রের সংঘাত ঝঞ্ঝানি হচ্ছিল। আমরা তো এরপর পরেই এটা মানে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম জিয়াউর রহমানের আমলে, আমরা সেই সময় দেখলাম যে হকি স্টিকে নেমে এসছে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে, গোলমাল টোলমাল হলে বাড়াবাড়িতে হকি স্টিক নেমে এসছে, আর অস্ত্রের ব্যবহার। এটাই হচ্ছে প্রশাসনিক যোগ্যতা, এবং এই প্রশাসনিক যোগ্যতা গণতন্ত্রের প্রতি তার অকুণ্ঠ সমর্থন, এবং তিনি নিবেদিত, এবং তারপরে তার মানে একবারে খুব সুচারু সমন্বিত এবং ভারসাম্যমূলক উন্নয়ন তিনি করেছেন বলেই তিনি আজও পর্যন্ত জনপ্রিয়। আর তারপরে প্রোটেক্ট করেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব, এই ব্যাপারে তিনি কোনো ছাড় দেন। কারণ আমরা জানি যে পার্শ্ববর্তী দেশ সবসময় একটা ডক্ট্রিন দিয়ে চলে, তারা সেই ডক্ট্রিনের বাইরে যায় না। সেটা তাদের বিখ্যাত যারা রাজনৈতিক দার্শনিক যারা আছে তাদের দেওয়া যে ডক্ট্রিন, সে চাণক্য থেকে শুরু করে আপনার জওহরলাল নেহরু থেকে শুরু করে আইকে গুজরাল পর্যন্ত। তো জওহরলাল নেহরুর একটা ডক্ট্রিন আছে, তার ডিসকভারি অফ ইন্ডিয়া পড়ে মানে আপনারা যদি পড়েন দেখবেন ওখানে একটা কথা আছে, ফর স্মল নেশন স্টেট ইজ ডুমড, ইট মে সার্ভাইভ অনলি কালচারাল অটোনমাস এরিয়া বাট নট পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিট। তো এই যে জওহরলাল নেহরুর কথা, অর্থাৎ সেই সময় 46 বা 40-র দিকে 40 থেকে 47-এর মধ্যে যে ভারতের মধ্যে স্বায়ত্তশাসনের জন্য স্বাধীনতার জন্য মুসলমানরা আলাদা আবাস ভূমি চাচ্ছে, পাকিস্তান আন্দোলন শুরু হয়েছে, ওদিকে খালিস্তান শিখরা তারা একটা আবাস ভূমি চাচ্ছে। তো এগুলোকে উদ্দেশ্য করেই তিনি বলেছেন যে এদেরকে একটা কালচারাল অটোনমাস দেওয়া যেতে পারে, বাট নট পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিট, তাদেরকে কোনো স্বাধীন সত্তা দেওয়া যাবে না। কিন্তু পাকিস্তান তৈরি হয়ে গেছে, তো পাকিস্তান তৈরি হয়ে গেছে, ওরা তো ভুলে যায় না, ওদের একটা গেম প্ল্যান আছে, তাদের উদ্দেশ্য সাধনের জন্য তাদের গেম প্ল্যান আছে। তো এগুলো আমাদের দেশের যারা পলিটিক্যাল যারা পণ্ডিত বা অন্য যারা রয়েছেন হয়তো খুব অল্প আলোচনা হয়, ব্যাপকভাবে এগুলো আলোচনা হওয়ার দরকার। তো জিয়াউর রহমান বিষয়গুলো ভালো মতো উপলব্ধি করেছিলেন বলেন তিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রোটেক্ট করার জন্য তিনি তার মানে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন এই জাতীয়তাবাদী মানে চেতনার দ্বারা, বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনার দ্বারা উদ্বুদ্ধ করতে পেরেছিলেন এবং মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। দেখুন প্রতিটি বক্তৃতায় প্রতিটি আলোচনায় শেখ হাসিনা জিয়াউর রহমানকে নানাভাবে হেয় করার কুরুচিপূর্ণ কথা বলেছে না? পাকিস্তানের চল, আইএসআই
লোক ছিল, মুক্তিযুদ্ধে তার কোনো অবদান নাই, সবকিছু করেছে, এসব কথাবার্তা বলেছে, যেটা এদেশের মানুষ, এদেশের ইতিহাস, মানে আওয়ামী লীগ ছাড়া যারা সত্যিকার গুণীজন তারা এই জিনিসগুলোকে পাত্তা দেয়নি। এমনকি কি বলে যে কাদের সিদ্দিকী তার দলেরই লোক ছিল, সে পর্যন্ত বলেছে এটা একটা কুরুচিপূর্ণ কথা। যাই হোক, বিষয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু জিয়াউর রহমানের যে অবদান বাংলাদেশি জাতীয়তাবাদ, শেখ হাসিনা এটাকে মুছে ফেলতে পারেনি। সে বাধ্য হয়ে রাখতেই হয়েছে, তাকে একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার জন্য হলেও রাখতে হয়েছে। পাসপোর্ট থেকে কিন্তু এটা বাদ দিতে পারে, কিন্তু প্রতিদিন বাঙালি জাতীয়তাবাদ, বাংলা অমুক তমুক, বিএনপি আন্দোলন করছে, বাংলা ভাষার উপর এটি একটা আক্রমণ ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো বলেছে, কিন্তু পাসপোর্ট থেকে কিন্তু তুলে দিতে পারেনি। এটাই হচ্ছে জিয়াউর রহমানের একটা বিরাট সাফল্য। আর তাই বলি যে যদি জনগণের পক্ষে আমরা কাজ করি, যদি জনগণ সম্পৃক্ত, জনগণের কল্যাণ চিন্তা করি, তো বেশি সময় লাগে না। আরে শেখ হাসিনা তো জোর করে, গুলি করে, গুম করে, বিচার বহির্ভূত হত্যা ঘটিয়ে 16 বছর ক্ষমতায় থেকেছে, কিন্তু সে পালিয়ে যেতে হবে তাকে দেশ ছেড়ে। দেশপ্রেমিক মানুষ আর অন্যের প্রভুর দ্বারা চালিত মানুষ, এই দুটার মধ্যে পার্থক্য বোঝাই যায়। তাকে পালাতে হয়েছে, আর জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। কারণ ওই যে বললাম, আন্তর্জাতিক প্রভুরা তো সক্রিয় রয়েছে। কারণ এই ধরনের একজন ন্যাশনালিস্ট, দেশপ্রেমিক মানুষ থাকা মানে, বিশেষ করে প্রান্তিক, মানে বড় রাষ্ট্রের মানে প্রান্তিক জায়গাগুলোতে এই সমস্ত নেতা এবং দেশ থাকলে তো তারা নিজেদেরকে বিপদ মনে করে, এবং বিপদ মনে করে বলেই জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। এবং জিয়াউর রহমান তিনি যে ওই ঐক্যের রাজনীতি করতে চেয়েছেন, ইনক্লুসিভ রাজনীতি করতে চেয়েছেন, সবাইকে ছাড় দিয়েছেন, আওয়ামী লীগকে ছাড় দিয়েছেন, হাসিনাকে দেশে আসতে দিয়েছেন, 17 দিনের মাথায় যদিও মারা গেলেন, কিন্তু তাকে জীবন দিতে হবে। আপনার ফরাসি বিপ্লবের একজন বিপ্লবী চার্লস ডার্টনের একটি কথা আছে যে এভরি রেভলিউশন ডিভোরড ইটস ওন চিলড্রেন, প্রতিটি বিপ্লবী তার সন্তানদের খেয়ে ফেলে। 7ই নভেম্বরের যে বিপ্লব, এই বিপ্লবে ইনক্লুসিভ রাজনীতি মানে তার মহানত্ব এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকার সবকিছু মিলিয়ে আওয়ামী লীগকেও রাজনীতি করতে দিয়েছেন, কিন্তু ওরা কিন্তু ষড়যন্ত্রের সাথেই ছিল। কাউন্টার রেভলিউশন কয়েকবার করার চেষ্টা করেও পারেনি, কিন্তু ষড়যন্ত্র থাকে। জিয়াউর রহমানকে, বিপ্লবীকে জীবন দিতে হবে। যে বলেছি যে প্রতিটি বিপ্লবী তার সন্তানদের খেয়ে ফেলে, জিয়াউর রহমানকে এই অকালে তাকে যেতে হয়েছে। তো আজও আমি শুধু শেষ কয়েকটি কথা বলে শেষ করব, যে আজও যে বিপ্লব হয়েছে 5ই আগস্ট, এটা তো আমি মনে করি যে 7ই নভেম্বরের বিপ্লবের চেতনার আরেকটি রূপ, ওই চেতনা নিয়ে গেছে। কারণ ডেমোক্রেসির ক্রাইসিস ছিল এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটের মধ্যে ছিল এই 16-17 বছর। যা কিছু হয়েছে সব কি বলে যে অন্য জায়গা থেকে নির্দেশ হচ্ছে। কি বলে এরশাদের ভাই গোলাম কাদের ভারত থেকে ফিরে এসে বলছে না, আমাকে যে কথাগুলো বলা হয়েছে আমি এটা বলবো। ভাই, আপনি এক দেশের রাজনীতিবিদ, আপনাকে তারা কি কথা বললো না কি কথা বললো, তাদের কাছে কি কমিটমেন্ট দিলেন, সেটা এখানে বলা যাবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে এরশাদকে হুঁশিয়ার দিয়ে যাচ্ছে, তুমি কি বলে হাসিনার অধীনে নির্বাচনে যাও। তো এটা কি সার্বভৌম দেশ নাকি? এই কারণেই তো 7ই নভেম্বরের চেতনা সেদিন গোটা জাতিকে উদ্বুদ্ধ করে। জানেন কি জিয়াউর রহমান, কি সেই বিপ্লবের সন্তান জিয়াউর রহমান, যে তার নিজের দেশকে ইন্ডিপেন্ডেন্ট রেখেছেন। অন্য দেশ থেকে একজন আমলা এসে, তাহলে যে মন্ত্রী পলিটিশিয়ান না, একজন আমলা এসে ধমক দিয়ে যাচ্ছে বাংলাদেশের একজন রাজনীতিবিদকে, সাবেক প্রেসিডেন্ট, যে তুমি শেখ হাসিনা নিয়ে যাও। তো এই কারণেই 7ই নভেম্বর এত তাৎপর্যপূর্ণ মনে হয়। আমরা আমাদের যে অস্তিত্ব, আমাদের যে মানচিত্র, এটাকে আমরা শক্ত করে ধরে রাখবো। এই চেতনারই আরেকটা বহিঃপ্রকাশ 5ই আগস্ট। সুতরাং জাতীয়তাবাদের কিন্তু একটা বড় শত্রুপক্ষ থাকে, এটা মনে রাখতে হবে। সেই শত্রুপক্ষকে চিহ্নিত না করতে পারলে এই বিপ্লবী যারা এই বিপ্লবের পটভূমি রচনা করেছেন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, বিশেষ করে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, আপনারা যে প্রযুক্তির ঘাটতির কথা বললেন, এই প্রযুক্তিকে সবচেয়ে বেশি যিনি কাজে লাগিয়েছেন, কাজে লাগিয়ে তৃণমূলে একেবারে মানে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সাথে যিনি সম্পর্ক স্থাপন করছেন তিনি তারেক রহমান। এবং তারেক রহমান তার এই প্রযুক্তির মাধ্যমে তিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। এবং তিনি টার্গেট হবে যদি আমরা আমাদের শত্রু পক্ষকে চিহ্নিত করতে না পারি। একজন রাজনীতিবিদ বলছেন, অন্য একটি রাজনৈতিক দল এখন তারা আছেন যে কি বলে সোজা আঙ্গুলে ঘি না আনতে পারলে বাঁকা আঙ্গুলে ঘি আনবো, তবে ঘি আমাদের পেতেই হবে। বা আপনি বাঁকা আঙ্গুলে ইয়ে আনবেন, মানে ঘি আপনাকে পেতেই হবে। আপনার কাছে ডেমোক্রেসি, ইডিওলজি, আদর্শ এগুলো কোনো ইয়ে নেই, তাও আবার আপনারা ইসলাম নিয়ে রাজনীতি করেন, কি ধরনের কথা। এবং গুরুত্বপূর্ণ নেতা আপনি একটি দলে ইসলামের আদর্শবোধ তো অত্যন্ত প্রখর, সেই রাজনীতি করে, সে ইসলামের নাম নিয়ে রাজনীতি করে বলছেন সোজা আঙ্গুলে ঘি না আসলে বাঁকা করব এবং ঘি আমাদের পেতেই হবে। অর্থাৎ আপনার কাছে মানে অবাধ সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ নয়, আপনার কাছে কি বলে যে মানে জনগণের কাছে জবাবদিহিতা গুরুত্বপূর্ণ নয়, আইনের শাসন গুরুত্বপূর্ণ নয়, আপনার হচ্ছে অমল ধবল ক্ষমতা। এবং ক্ষমতাটার যে প্রক্রিয়াই হোক না কেন, এই ক্ষমতাটার যে প্রক্রিয়াই হোক আপনাকে পেতে হবে। তাহলে হাসিনার সাথে পার্থক্য কি? হাসিনার সাথে আপনাদের পার্থক্য নেই, কখনোই ছিল না। আমরা আপাত দৃষ্টিতে দেখি আওয়ামী লীগ তারা প্রচন্ড সমালোচনা করে সেই ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে, কিন্তু কার্যত আমরা দেখেছি প্রত্যেকটি ক্ষেত্রে তারা তাদের সাথেই মিলে গেছে। আপনার কি বলে যে 86 সালে দেখেন শেখ হাসিনার সাথে চলে গেল তারা এর সাথে নির্বাচন, অথচ তারা ইসলামপন্থী দল, ইসলামে তো অঙ্গীকার, ওয়াদা, কমিটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই কমিটমেন্টটা অগ্রাহ্য করে হাসিনার সাথে নির্বাচনে চলে গেল। আবার 2005 সালে কি বলে যে এই আন্দোলন শুরু করলো, কি বলে 95 তত্ত্বাবধায়ক সরকার শুরু করলো। তারপরে 2008 সালের যে নির্বাচন, বেগম খালেদা জিয়া যেতে চাননি নির্বাচনে মঈনুদ্দিন ফখরুদ্দিনের, তারা বাধ্য করেছিল, বলেছে যদি বেগম জিয়া যদি না যায় তাহলে আমরা যাব। প্রত্যেকটি ক্ষেত্রে এখন দেখুন এই যে রাষ্ট্রপতি নির্বাচন হলো, তারা গোপনে সেই কৌশলদের সাথে এক ধরনের আলোচনা করছে, কারণ ফিলোসফিক্যালি দর্শনগত দিক থেকে জামাতের সাথে ওদের তো কোনো পার্থক্য নেই। মানে আওয়ামী লীগের যেমন ডেমোক্রেসির প্রতি কোনো কমিটমেন্ট নেই, আওয়ামী লীগ স্বাধীনতা বলতে তাদের নিজেদের স্বাধীনতা মনে করে, ঠিক এদেরও তা। এই কারণে তাদের মানে আপাত দৃষ্টিতে মনে হয় তারা অত্যন্ত মানে বিপরীত ধর্মী দুইটি শক্তি, কেউ কাউকে পছন্দ করে না। কিন্তু যেহেতু পৃথিবীটা গোল, ওরা হাঁটতে একসময় সে হ্যান্ডশেক করে। এইটা হলো মানে তত্ত্ব আওয়ামী লীগের জামাতের মধ্যে, এবং তার প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে সুবিধা নিয়েছে বিএনপির কাছ থেকে। জিয়াউর রহমান ছিলেন বলে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে, বেগম খালেদা জিয়ার মন্ত্রী সবাই তারা থেকেছে, কিন্তু ফাইনালি তারা যে যখন সংকট হয় তারা তাদের সাথে গিয়ে কাজ করে। ডাকসুতে আমরা দেখলাম যে অত্যন্ত গোপনে মনে হয়েছে ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরের একটা কি বলে যে আঁতাত হয়ে গেছে। তাহলে এইরকম ফোর্স, এইরকম শক্তি যদি জন্ম লাভ করে থাকে সমাজের ভিতরে, তাহলে দেশের সার্বভৌমত্বের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ, অনেক কথা বলে বসছি, আপনাদের পরবর্তীতে দেখা হবে। এবং আজকে যে আপনারা এই অ্যাপ মোটামুটি যতটুকুই ছিল এরা কর্মসূচি করে আসছিল হাসিনার আমলে, কিন্তু তারপরে 5ই আগস্টের পর থেকে আমি দেখেছি যে একটু বিশৃঙ্খলা তৈরির মতো হয়েছে, অনেক সংঘাত আমরা দেখছি। যাই হোক, এখন শাহিদ ইসলাম তুহিনের নেতৃত্বে যেভাবে এখন সংঘবদ্ধ এবং অর্গানাইজ, আমি আশা করি যে একটি খুব ডিগনিফাইড প্রফেশনাল সংগঠন, পেশাজীবী সংগঠন, এই সংগঠন শুধু প্রফেশনাল সংগঠন নয়, এই সংগঠন বিএনপি যদি সরকারে আসে অথবা বিএনপির একটা
একটা অ্যাডভাইজার হিসাবে কাজ করবে। প্রত্যেকজনই অত্যন্ত আলোকিত মানুষ। আমাদের সময় মাত্র তিনটা ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে চান্স পাওয়া কত কঠিন ছিল। বুয়েট সহ 4টা হবে, তো বুয়েট আর মাত্র 3টা। তো তো এইরকম মেধাবীদের যে সংগঠন, পেশাজীবী সংগঠন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যখনই তারা আমাকে কোনো যেটা ডাক দিয়েছে, যে বকুলটা যখন ছিল তাদের মানববন্ধন, তারপরে আরো কর্মসূচিতে আমরা ছুটে গেছি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এটি একটু সামান্য একটু শুরু হয়ে গেল আর কি, বিশৃঙ্খলা। যাই হোক, এখন অত্যন্ত সুন্দর একটি সংঘবদ্ধ অবস্থা তৈরি হয়েছে, ঐক্যবদ্ধ অবস্থা তৈরি হয়েছে, এবং এইটা আগামী দিনে আরো ভালো একটি সংগঠনে দাঁড়াবে। এবং যারা, আমি মনে করি বিএনপি এবং আগামী দিনে জনগণের ইচ্ছায়, জনগণের সমর্থনে সরকার গঠন করলে এরা আসলেই একটি উপদেষ্টার ভূমিকা পালন করবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রুহুল কবির রিজভী ভাইকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমরা এখন সভাপতি অনুমতি ক্রমে আমাদের আজকের আলোচনা সভাটি এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আমাদের নাস্তার ব্যবস্থা আছে, বেরোনোর সময় আমাদের বেরোনোর দরজা থেকে সবাই নাস্তাটা সংগ্রহ করে নেবেন। ধন্যবাদ।